তো আজকে আমাদের ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের ৯ নম্বর ক্লাস। যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জিকে অর্থাৎ জেনারেল নলেজের সেরা ৪০০টা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি উইথ ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের সাথে এক্সট্রা তথ্য থাকছে, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। তো অলরেডি আমরা ৮টা ক্লাস আলোচনা করেছি, যেই ৮টা ক্লাসে আমরা প্রত্যেকটা ক্লাসে ২০টা করে গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন উইথ এক্সট্রা ডিটেলস অর্থাৎ এক্সট্রা তথ্য আলোচনা করছি। অলরেডি কিন্তু আমাদের ৮টা ক্লাসে প্রচুর জিনিস আমরা প্র্যাকটিস এবং রিভিশন করে ফেলেছি। তো যারা আমাদের এই ক্লাসে নতুন বা আমাদের ক্লাসগুলো নতুন দেখছো, প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে সিরিজটা ফলো করো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। আমি কিন্তু বাদবাকি যে ক্লাসের লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা তোমরা আমাদের চ্যানেলে যাবে, সেখানে দেখবে প্লেলিস্ট করা রয়েছে, সেই প্লেলিস্টে ক্লিক করলেই তোমরা কিন্তু ক্লাসগুলো পরপর দেখতে পারবে। পরিষ্কার? প্রথম থেকে ক্লাস করলে তোমাদেরই সুবিধা হবে। তো আজকে আমাদের ৯ নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসেও আমরা প্রত্যেক ক্লাসের মতনই ২০টা গুরুত্বপূর্ণ এমসিকিউ জিকে প্রশ্ন এবং সাথে এক্সট্রা তথ্য নিয়ে এসেছি। ঠিক আছে? তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এমন কনটেন্টের জন্য। বাকি আজকের ক্লাসেও আজকে যে আমরা ক্লাসটা করব সেখানে আজকের ক্লাসেও কিন্তু আমরা যেকোনো একজনকে আমাদের যে পেইড ডিজিটাল নোটস আছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেবো। সেটা কী করে দেবো একবার বলে দিই। আমাদের ক্লাসের মাঝখানেই আমি একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করব। যে প্রথমে সেই প্রশ্নটার উত্তরটা কমেন্ট করতে পারে, প্রথম যে করতে পারবে তাকে কিন্তু দেওয়া হবে। অলরেডি আমাদের ৩টে ক্লাসে ৩ জনকে দেওয়া হয়ে গেছে। তো আজকেও কিন্তু যে প্রথমে কমেন্ট করতে পারবে সঠিক উত্তর, তবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করতে হবে তার আগে, এবং কমেন্ট করতে হবে। তাকে কিন্তু আমাদের যে পেইড ডিজিটাল নোট সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পরিষ্কার? আর শুরু করছি আজকের ক্লাস। আর বাকি যখন আমি তোমাদের যারা নতুন তাদের বলে দিই, আমি যখন প্রশ্ন এবং অপশনগুলো বলবো বা স্ক্রিনে দেখাবো তখন কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা পজ করবে, উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে। তারপরে তো আমি বলেই দেবো। আর ক্লাসের শেষে জানাবে যে ২০তে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর পেরেছো। পরিষ্কার? তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমরা আগের ক্লাসে ১৬০ পর্যন্ত করেছিলাম। আজকে আমাদের প্রথম হচ্ছে ১৬১। ১৬১ নম্বর প্রশ্ন কি বলছে? গীত গোবিন্দ এর রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? এখানে দেখো দুটো উত্তর তোমরা এমনি একটাই প্রশ্নে মানে দুটো প্রশ্ন বা উত্তর জানতে পারবে। যে পরীক্ষা এমন দেয় যে গীত গোবিন্দ কার রচনা, উত্তর হবে জয়দেব। এবং আরেকটা প্রশ্ন দেয় যে জয়দেব তিনি কার সভাকবি ছিলেন? কী হবে উত্তর বলো? অশোক, লক্ষণ সেন, কনিষ্ক, হর্ষবর্ধন। কী হবে উত্তর বলো? দেখো, এটার উত্তর হবে জয়দেব ছিলেন অপশান নাম্বার বি, লক্ষণ সেনের সভাকবি। ঠিক আছে? এবার এক্সট্রা তথ্য দেখো। দেখো, জয়দেব ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি। গীত গোবিন্দম এই গ্রন্থে ১২টি সরব এবং ২৪টি প্রবন্ধ রয়েছে। এটা মনে করার দরকার নেই, কারণ এটা পরীক্ষায় দেয় না। জাস্ট মনে রাখবে যে গীত গোবিন্দ কার লেখা এবং জয়দেব যিনি ছিলেন মানে গীত গোবিন্দের রচয়িতা, তিনি কোন রাজার সভাকবি ছিলেন, এটা কিন্তু মনে রাখবে। লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ শক্তিশালী শাসক এবং অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট। এবং অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ যে হয়েছিল ২৬১ খ্রিস্টপূর্বাব্দে, তিনি কিন্তু এই যুদ্ধের মানে ভয়াবহতা দেখে তিনি কিন্তু মানে ভেরিকোস থেকে ধর্মঘোষে পরিবর্তন হয় এবং তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ওকে? কনিষ্ক ছিলেন কি? কনিষ্ক ছিলেন হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক এবং তার আমলেই তিনি কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত করেছিলেন কোথায়? কাশ্মীরে। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে? নেক্সট, হর্ষবর্ধন ছিলেন কি? হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বা বর্ধন বংশের শাসক এবং তার রাজধানী ছিল কোথায়? কর্ণৌজে ছিল তার রাজধানী। হর্ষবর্ধনের সভাকবি কে? হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বাণভট্ট। বাণভট্টের লেখা কি? হর্ষচরিত এবং কাদম্বরী। এগুলো কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর ১৬২। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গ্রাম পঞ্চায়েত সদস্য কারা নির্বাচন করেন? ঠিক আছে? কি উত্তর বলো? গ্রাম সভার মানুষ, বিধায়কগণ, সংসদগণ, বিডিও। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান নাম্বার এ, গ্রাম সভার মানুষ। ঠিক আছে? দেখো, দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৭৩তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল ১৯৯২ সালে, যার দ্বারা পঞ্চায়েত কিন্তু সাংবিধানিক মর্যাদা পায়। এটা কিন্তু আমরা প্রচুরবার বলেছি। এতক্ষণে হয়তো যারা ক্লাসটা রেগুলার করে তাদের কিন্তু মুখস্থ হয়ে গেছে এতক্ষণে।
কত নম্বর পার্টে আমরা বলেছিলাম? পার্ট নম্বর 50 রয়েছে পার্ট নম্বর 9-এ। ঠিক আছে? কত নম্বর শিডিউলে রয়েছে? শিডিউল রয়েছে 12। ঠিক আছে? 12 পার্ট নম্বর, এক সেকেন্ড, পার্ট নম্বর 11 লিখে ফেলেছি। পার্ট নম্বর 11 না, পার্ট নম্বর 9। এটা হচ্ছে পার্ট নম্বর 9-এ আছে পঞ্চায়েত, এবং শিডিউল নাম্বার 12-এ আছে। ঠিক আছে? আর যদি বলে যে মিউনিসিপ্যালিটি কত নম্বর পার্ট আছে? মিউনিসিপ্যালিটি রয়েছে পার্ট নম্বর 9 এর কি হচ্ছে লেখাটা? 9 এর এতে রয়েছে কিন্তু মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি কিন্তু ৭৪তম সংবিধান সংশোধনী, যেটা হচ্ছিল ৭৪তম সংবিধান সংশোধনী, তার মাধ্যমে কিন্তু সাংবিধানিক মর্যাদা পায়, এবং এটাও কিন্তু 1992 সালেই কিন্তু হয়েছিল। এগুলো কিন্তু একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? নেক্সট। ওহো! সরি, এখানে তো পার্ট নাম্বার 11 হবে, সরি। এখানে পার্ট নাম্বার হবে 11, আর পৌরসভা হচ্ছে পার্ট নাম্বার 12। এই শিডিউল নাম্বার 11 এটা, আর শিডিউল নাম্বার 12 হচ্ছে পৌরসভা। এটা মাথায় রাখবে, ঠিক আছে? একটু ভুল হয়ে গেছিলো, তো একটু তোমরা কারেকশন করে নেবে। ঠিক আছে? নেক্সট। পঞ্চায়েতের মেয়াদ কত? 5 বছর। সদস্যদের মেয়াদ সাধারণত কিন্তু 5 বছরই হয়। পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, যেটা আমি তোমাদের আগেও বলেছি। গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর, পঞ্চায়েত সমিতি তার উপরের স্তর, এবং জেলা পরিষদ সবার উপরের স্তর। ওকে? পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? প্রধানই বলা হয়। পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় হচ্ছে সভাপতি, এবং জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। এগুলো কিন্তু মাথায় রাখবে। বিডিও কি? বিডিও হলেন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক। এটা কিন্তু মাথায় রাখবে। বিডিও ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে 163। এটার অপশানটা আসেনি, যাই হোক। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহমানব বলা হয় কেন? উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটার যেহেতু অপশান নেই। লৌহমানব বলা হয় তিনি ভারতকে কিন্তু ঐক্যবদ্ধ করেছিলেন। স্বাধীনতার পর টোটাল ভারতে কিন্তু যে রাজ্য ছিল, সেগুলো কিন্তু শেষ হয়েছিল 565টা কিন্তু রাজ্য ছিল। এবার এই যে 565টা ছিল, তার মধ্যে কিন্তু 562টি দেশীয় রাজ্য ভারতীয় ইউনিয়নে কিন্তু সংযুক্ত করেন কিন্তু। তিনি কিন্তু উদ্যোগটা নেন, মানে তিনি কিন্তু মুখ্য ভূমিকায় ছিলেন, করেন 565টার মধ্যে কিন্তু 562টা। তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটা কিন্তু মাথায় রাখবে যে প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওকে? স্ট্যাচু অফ ইউনিটি, যেটা গুজরাটে অবস্থিত, সেটা কিন্তু তার স্মৃতিতে নির্মিত, এবং এটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ মূর্তি, এবং এটার উচ্চতা কত? 182 মিটার। উচ্চতাটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় দিতে পারে। তার জন্মদিনে 31 অক্টোবর জাতীয় ঐক্য দিবস, অর্থাৎ ন্যাশনাল ইউনিটি ডে কিন্তু পালন করা হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট 164 দেখো। 164 নম্বর প্রশ্ন বলছে কি? বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। এখানে প্রধান দেওয়া উচিত ছিল, যদিও প্রধানটা দিলে ভালো হতো আর কি। যদিও এখানে মানে অপশনগুলো যদি অন্যান্য গ্রিন হাউস গ্যাস দিত, তাহলে কিন্তু প্রধানটা দেওয়া উচিত ছিল এখানে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, কার্বন ডাই অক্সাইড। ওকে? দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2, মিথেন, নাইট্রাস অক্সাইড, এবং জলীয় বাষ্প। এগুলো কিন্তু প্রধান গ্রিন হাউস গ্যাস। এগুলো কিন্তু মাথায় রাখবে। পরীক্ষায় কীভাবে প্রশ্ন দিতে পারে? পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, ধরো বললো এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, বা কোনটি গ্রিন হাউস গ্যাস, ধরো গ্রিন হাউস গ্যাস নয় যদি বলে, তাহলে হচ্ছে ধরো 3টে গ্রিন হাউস গ্যাসের নাম দিল, একটা হচ্ছে অন্যান্য গ্যাসের নাম দিল। আর যেটা বলে যে কোনটা গ্রিন হাউস গ্যাস, সেখানে 3টে অন্যান্য গ্যাসের নাম আর একটা গ্রিন হাউস গ্যাসের নাম দিল। তো তোমাদের কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা গ্রিন হাউস গ্যাস, কোনটা নয়। তো মূলত এই কটার মধ্যেই কিন্তু পরীক্ষায় দেওয়া হয়: জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, মিথেন, এবং CO2। এগুলো কিন্তু মাথায় রাখবে। CO2 এর পরিমাণ প্রায় কিন্তু 0.04%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি রয়েছে, রাফলি 78%, অক্সিজেন হচ্ছে 21%, এবং আর্গন 0.093%। ওকে? এটা মূলত তোমাদের দেখো, এটা অনেক সময় লেখা থাকে 0.036%, 4 হতে পারে, বা এটা তোমরা দেখলে এটাই উত্তর করবে। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, এটা আমরা দেখেছিলাম। এবং ওজোন ডে পালিত হয় কবে? 16 সেপ্টেম্বরে কিন্তু ওজোন ডে পালিত হয়। ওকে? অতিরিক্ত গ্রিনহাউসের প্রভাবের ফলে গ্লোবাল ওয়ার্মিং হয়, এটা আমরা সকলেই জানি। নেক্সট হচ্ছে 165 নম্বর প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সর অফ বেঙ্গল, দামোদর, অজয়, রূপনারায়ণ, হলদি। কে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, দামোদরকে কিন্তু পশ্চিমবাংলার দুঃখ বলা হয়, বা হতেও পরীক্ষা দিতে পারে। দামোদরকে আগে বাংলার দুঃখ বলা হতো, কারণ বন্যার কারণে। তবে দামোদর ভ্যালি যে কর্পোরেশন, DVC, প্রতিষ্ঠিত হয় 1948 সালে। DVC এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে কলকাতা। অজয় নদী ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে কাটোয়ার কাছে ভাগীরথীতে মিশেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এবং রূপনারায়ণ নদী গঠিত হয়েছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলনে, এবং হলদি নদী সৃষ্টি হয়েছে কংসাবতী ও কেলেঘাই নদীর মিলনে। এই যে দুটো নদী আছে, যে এই তোমাদের নুপ্রা নদী দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলনে, হলদি নদী কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলনে, এই দুটো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। এই দুটো পয়েন্ট কিন্তু ভালো করে মাথায় রাখবে। এবং দামোদর ভ্যালি কর্পোরেশন এইটা কবে প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু পরীক্ষায় দেয়। তো এই তিনটে পয়েন্ট কিন্তু একদম মিস করবে না, তিনটে পয়েন্ট কিন্তু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 166 নম্বর প্রশ্ন। কি বলছে? কোষ বিভাজন কয় প্রকারের? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উত্তর কি হবে বলো? কোষ বিভাজন কয় প্রকার? সেল ডিভিশনের মানে বলছে কত প্রকার হতে পারে বলো। কোষ বিভাজন হলো অপশন নাম্বার বি 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার কি কি? 3 প্রকার হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এই তিনটা মাথায় রাখবে। মাইটোসিস দেহকোষে ঘটে এবং ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। মিওসিসে জনন কোষে ঘটে এবং ক্রোমোজোম কিন্তু সংখ্যা অর্ধেক হয়। এটা মাথায় রাখবে। মাইটোসিসের ধাপ কি কি? একটা প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। মিওসিসকে কি বলা হয়? মিওসিসকে বলা হয় হচ্ছে রিডাকশন ডিভিশন, কিন্তু মিওসিসকে বলা হয়। তো এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। নেক্সট পরবর্তী কোশ্চেন হচ্ছে 167 নাম্বার প্রশ্ন। কি বলছে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি মানে ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, জিএস পাঠক। কি হবে উত্তর বলো? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন নাম্বার এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, দেখো তিনি প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন 1952 থেকে 1962 সাল পর্যন্ত। পরে তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হন 1962 থেকে 1967 সাল পর্যন্ত। 5ই সেপ্টেম্বর তার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি, এটা কিন্তু আমরা সকলেই জানি। প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং জাকির হোসেন ছিলেন কি? ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট 168 নম্বর প্রশ্ন। কি বলছে? সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1921, 1922, 1923, 1924। কি হবে উত্তর বলো? সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়, উত্তর হবে অপশন নাম্বার এ 1921 সালে। ঠিক আছে, দেখো 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন। এর মাধ্যমে কিন্তু সিন্ধু সভ্যতার যে আবিষ্কার সেটাও হয়। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। তো এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কত সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন এবং কে কত সালে হরপ্পা আবিষ্কার করেন, এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। জন মার্শাল তিনি 1924 সালে এই সভ্যতার ঘোষণা দেন। বৃহত্তম নগরী কোনটা? রাখিগাড়ি, মানে বৃহত্তম যে হরপ্পা সভ্যতার সাইট হচ্ছে রাখিগাড়ি, এবং ভারতের বৃহত্তম হচ্ছে ধোলাবিরা। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে পরবর্তী 169। পশ্চিমবঙ্গের চা উৎপাদনকারী প্রধান জেলা কোনটা? দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং। এটার আশা করি উত্তর সকলেই পারবে। পশ্চিমবঙ্গের চা উৎপাদনকারী প্রধান জেলা হলো অপশন নাম্বার এ দার্জিলিং। ঠিক আছে, দেখো দার্জিলিং জিআই ট্যাগ প্রাপ্ত। এটা কিন্তু দার্জিলিং চা কিন্তু প্রথম যেটা মানে প্রথম ভারতীয় পণ্য যেটা কিন্তু জিআই ট্যাগ পায়, সেটা হচ্ছে 2004 সালে। 2004 সালে, তো হ্যাঁ 2004 সালে। দার্জিলিংকে কুইন অফ হিলস বলা হয়, এবং ডুয়ার্স অঞ্চলেও প্রচুর চা উৎপাদিত হয়, বিশেষত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে অসম। এটা কিন্তু পয়েন্টটা ভালো করে মাথায় রাখবে। এবং দার্জিলিং যে হিমালয়ান রেলওয়ে আছে সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা। ঠিক আছে, নেক্সট 170 কি বলছে? লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ করে, মানে বেঙ্গল পার্টিশন কত সালে লর্ড কার্জন করেন? 1903, 1904, 1905, 1906। কি হবে উত্তর? লর্ড কার্জন তিনি কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ করে। দেখো বঙ্গভঙ্গ কার্যকর হচ্ছে 16 অক্টোবর 1905 সালে। এর প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, এবং লর্ড কার্জন ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছে 1899 থেকে 1905 সাল পর্যন্ত। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করা হয়। এবং এই যে বঙ্গভঙ্গ রদ হয়, তখন যদি বলে যে ভারতের ভাইসরয় কে ছিলেন, তাহলে কিন্তু হবে লর্ড হার্ডিঞ্জ টু। ওকে, এটা মাথায় রাখবে, লর্ড হার্ডিঞ্জ টু। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 171। মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট কোন লেখো বা রিট জারি করতে পারে? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোও ওয়ারিন্টো, বা সবকটি। কি হবে উত্তর বলো? দেখো মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট কিন্তু
লেখো কিন্তু এগুলো সবকটাই লেখো, এই যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, এগুলো কিন্তু প্রত্যেকটা লেখো। তো এটা কিন্তু উত্তর হবে সবকটি। সুপ্রিম কোর্ট কিন্তু সবকটি জারি করতে পারে। টোটাল 5টা লেখো আমরা জানি, এবং 5টার মধ্যে এখানে 3টে দেওয়াই রয়েছে। দেখো এই যে সুপ্রিম কোর্ট যদি সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে, একে সংবিধানের প্রাণ ও আত্মা বলেছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং হাইকোর্ট কিন্তু 226 অনুযায়ী রিট জারি করতে পারে, এবং এর ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকেও বেশি। কেন? কারণ সুপ্রিম কোর্ট এই যে রিট, এটা কিন্তু শুধুমাত্র যে মৌলিক অধিকার তার ক্ষেত্রে জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট কিন্তু মৌলিক অধিকার প্লাস আইনি যে অধিকারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই রিট জারি করতে পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তুলনায় কিন্তু হাইকোর্টের যে রিট জারি করার ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বিস্তৃত। মোট কয় প্রকার রিট আছে? 5 প্রকার। একটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরি, প্রহিবিশন এবং কুয়া ওয়ারেন্টো। হেবিয়াস কর্পাস হচ্ছে অবৈধ আটক থেকে মুক্তি, মানে হ্যাভ টু হ্যাভ দ্য বডি, মানে সশরীরে হাজির করা, যেটাকে বলা হয়। ম্যান্ডামাস হচ্ছে সরকারি কর্তব্য পালনের নির্দেশ দেওয়া, মানে আদেশ দেওয়া মূলত এটা। কো ওয়ারেন্টো হচ্ছে কোনো ব্যক্তি বৈধভাবে সরকারি পদে আছেন কিনা তা দেখা, মানে তার পদে যাচাই করে যে কোনো একটা ব্যক্তি ধরো একটা পদে রয়েছে, যে সেই পদে থাকার যে যোগ্যতা সেটা কি তার আছে, বা তার কোন অধিকারে বা কোন সেটা কি আদৌ বৈধ, সেটা কিন্তু এটা। সার্সিওরি হচ্ছে নিম্ন আদালতের আদেশ বাতিল, মানে ধরো কোনো নিম্ন আদালত কোনো তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, তখন কিন্তু সে উচ্চ আদালত তাকে কিন্তু আদেশ দিতে পারে। প্রহিবিশন মানে হচ্ছে নিম্ন আদালতকে মামলা চালানো থেকে বিরত রাখা, মানে কোনো একটা মামলা ধরো নিম্ন আদালত তার এখতিয়ারের বাইরে নিয়ে নিল, সেটাকে থেকে পুরোপুরি সেটাকে বাতিল করে উচ্চ আদালত সেটাকে কিন্তু নিজের হাতে ট্রান্সফার করে নিতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 172 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তারাপুর, কালপাক্কাম, নারোডা, কাইগা। কি হবে উত্তর? এটা আসলে বানানটা কাইগা না হয়ে এটা কৈগা উচিত ছিল, কৈগা। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অপশন নাম্বার এ, তারাপুর। ঠিক আছে, দেখো তারাপুর পারমাণবিক কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত, এটা মাথায় রাখবে। এটি 1969 সালে চালু হয়, ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। ভারতের পারমাণবিক কর্মসূচি জনককে? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। কালপাক্কাম কোথায়? কালপাক্কাম তামিলনাড়ুতে। নারোডা কোথায়? উত্তরপ্রদেশে। কাইগা হচ্ছে কর্ণাটকে। তারপর হচ্ছে রাওয়াত ভাটা কোথায়? রাওয়াত ভাটা হচ্ছে রাজস্থানে। এটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট 173। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন জেলায়? উত্তর হবে অপশন নাম্বার এ, পুরুলিয়াতে কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পুরুলিয়া জেলায়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? আলিপুরদুয়ার জেলায়। পুরুলিয়ার রাঢ় অঞ্চলে অন্তর্গত, এবং অযোধ্যা পাহাড় কিন্তু পুরুলিয়ায় অবস্থিত, এবং ছৌ নৃত্য পুরুলিয়ার বিখ্যাত লোকনৃত্য, আমরা অনেকবার দেখেছি, এবং এটা কিন্তু ইউনেস্কো ইনটেনজিবল কালচার হেরিটেজের তালিকাভুক্ত কিন্তু এই যে ছৌ নৃত্য। বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্প এবং বিষ্ণুপুরের মন্দিরের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট 174। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 90, 100, 120, 150। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? কে উত্তর বলো? লোহিত রক্তকণিকার আয়ু হলো অপশন নাম্বার সি, 120 দিন। দেখো লোহিত রক্তকণিকা গড় আয়ু হচ্ছে 120 দিন। আরবিসি মানে রেড ব্লাড সেল, এটা তৈরি হয় কিন্তু অস্থিমজ্জায়, মানে রেড বোন ম্যারোতে। পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, এটা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। আরবিসি রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসি ধ্বংস হয় প্রধানত প্লীহাতে, এবং তাই প্লীহাকে কিন্তু গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে 175। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া ন্যূনতম বয়স কত? 18, 21, 25, 30। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে অপশন নাম্বার বি, 21 বছর কিন্তু ন্যূনতম বয়স। দেখো পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। ভোটার হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, যেটা কিন্তু আগে ছিল 21 বছর, এবং 21 থেকে 18 করা হয় কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? 61 নম্বর সংবিধান সংশোধন, এটা হয়েছিল হচ্ছে 1989 সালে। এগুলো কিন্তু মাথায় রাখবে। পঞ্চায়েতের মেয়াদ হচ্ছে 5 বছর। এটা আবার বলে দিচ্ছি তোমাদের, 73তম সংবিধান সংশোধন 1992 সালে কিন্তু সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। রাজ্য নির্বাচন কমিশন কিন্তু পঞ্চায়েতের নির্বাচন পরিচালনা করে, যেটা কিন্তু আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু করে না, এটা কিন্তু রাজ্য ইলেকশন কমিশন করায়, এবং রাজ্য অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর গঠিত হয়। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 176 নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885,
90, 1900 এবং 1905। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে অপশন নাম্বার এ 1885 সালে। দেখো, প্রতিষ্ঠিত হয় 28 ডিসেম্বর 1985 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টেভিয়াম হিউম, মানে এ.ও. হিউম। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় হচ্ছে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। 1886 সালে অধিবেশন হয় কলকাতায়। 1907 সালে সুরাট বিভাজন ঘটে। নরমপন্থী এবং চরমপন্থীরা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায় এবং তারা কিন্তু আবার যে নরমপন্থী এবং চরমপন্থী কিন্তু আবার একসাথে হয় কবে? 1916 সালের লখনৌ অধিবেশনে। তখন প্রিসাইড করছিলেন কে? অম্বিকাচরণ মজুমদার। এগুলো কিন্তু একটুখানি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তো এগুলো কিন্তু দেখে রাখবে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হন কিন্তু যার প্রথম, যদি বলে যে প্রথম মুসলিম সভাপতি কে ছিল কংগ্রেসে, তাহলে কিন্তু হবে বদরুদ্দিন তৈয়বজি। প্রথম ইংরেজ সভাপতি ছিল হচ্ছে জর্জ উইল। এগুলো কিন্তু দেখে রাখবে ভালো করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে 177। পশ্চিমবঙ্গের কোন জেলাকে চায়ের শহর বলা হয়? এটা অপশন তো আর বলতে লাগবে না আশা করি। অপশন নাম্বার এ দার্জিলিং। বাকিগুলো তো বলে দিলাম তোমার, দার্জিলিং, ডুয়ার্স, আলিপুরদুয়ার এগুলো তো হয়, এবং দার্জিলিংকে কুইন অফ হিলস বলা হয়, এগুলো তো বলে দিলাম, এগুলো তাই বেশি যাচ্ছি না। 178। মানবদেহের কত জোড়া ক্রোমোজোম থাকে? 22, 23, 24, 25। বলো কি হবে উত্তর? ক্রোমোজোম কত জোড়া থাকে? মানবদেহের কত জোড়া ক্রোমোজোম থাকে? উত্তর হবে কি? উত্তর হবে অপশন নাম্বার বি, 23 জোড়া ক্রোমোজোম থাকে। দেখো, মানুষের দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে হচ্ছে মানে হচ্ছে 23 জোড়া মানে 46টি। এর মধ্যে 22 জোড়া থাকে অটোসোম এবং একটি থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে XY এবং নারীর হচ্ছে কিন্তু XX। জনন কোষে থাকে হচ্ছে 23টি একক ক্রোমোজোম এবং ক্রোমোজোমে হচ্ছে ডিএনএ এবং জিন থাকে, এবং ক্রোমোজোমের সংখ্যা নির্ধারণ করেছিলেন ওয়ালথার ফ্লেমিং। এটা কিন্তু এটা ওয়ালথার না ওয়াল্টার হবে, এটা টাইপিং এর মিস্টেক থাকতে পারে। মাইটোসিস গবেষণার জন্য কিন্তু তিনি পরিচিত। এগুলো কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের এক সেকেন্ড, 179। ভারতের সর্বোচ্চ শিখর কোনটি? এই যে প্রশ্নটা, এটা কিন্তু যেই প্রশ্নটা, যেটা যে প্রথমে উত্তর দিতে পারবে কমেন্টে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে, তাকে কিন্তু আমাদের যে ফ্রি পিডিএফ আছে, মানে ফ্রি বলছি পেইড যে ডিজিটাল নোটস, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো এই উত্তরটার কমেন্ট, এই উত্তরটা মানে এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু তোমরা কমেন্ট করতে পারো এখনই। তবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তার আগে। বাকি তোমাদের আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। K2 হচ্ছে, এর উচ্চতা 4611 মিটার। এটা কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় দেয়। মাউন্ট এভারেস্টের উচ্চতা আমরা সকলেই জানি, তো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এবং নেপাল চীনের সীমান্তে অবস্থিত। নন্দা দেবী 7816 মিটার, এটা সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরে অবস্থিত। এবং কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2 এবং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট, ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট আমাদের আজকের শেষ প্রশ্ন আজকের ক্লাসের 180। সিপাহী বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল? প্রধান বলতে গেলে এখানে ধরো প্রথমটা দিলেও হতো, প্রধান দিচ্ছে তাও ঠিক আছে। দিল্লি, মিরাট, ঝাঁসি, কানপুর। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, মিরাট। দেখো, 10ই মে 1857 সালে মিরাট থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয়, এবং বিদ্রোহের পর বিদ্রোহীরা দিল্লি গিয়ে বাহাদুর শাহ দ্বিতীয়কে সম্রাট ঘোষণা করেন ভারতের, এবং ঝাঁসির নেতৃত্ব নেওয়া হচ্ছে রানী লক্ষ্মীবাই। কানপুরের নেতৃত্ব দেন নানা সাহেব, এবং লখনৌতে হচ্ছে বেগম হজরত মহল। আহ, এখানে কিন্তু এই যে বাহাদুর শাহ দ্বিতীয়, তিনি কিন্তু সম্রাট ঘোষণা করলেও দিল্লিতে কিন্তু মেনলি যে নেতৃত্ব দিয়েছিলেন সেটা কিন্তু হবে জেনারেল বখত খান। এটা কিন্তু মাথায় রাখবে, বখত খান লিখে দিই, বখত খান, এটা কিন্তু মাথায় রাখবে। 1858 সালের গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট এর মাধ্যমে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, সেটা কিন্তু অবসান হয় এই বিদ্রোহের পরেই। তখন কিন্তু ভারতের যে গভর্নর জেনারেল ছিল, সেই পদটাকে কিন্তু চেঞ্জ করে ভারতের ভাইসরয় করা হয়। তো ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কিন্তু একই হবে, লর্ড ক্যানিং। এগুলো কিন্তু মাথায় রাখবে। লর্ড ক্যানিং ছিল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল এবং পরের প্রথম ভাইসরয়। তো এগুলো এখানে লেখাই আছে, যাই হোক আমি আর বলে দিলাম। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকে আলোচনা। তো তোমরা এক সেকেন্ড, হ্যাঁ, তোমরা তোমরা 20-র মধ্যে কটা প্রশ্ন পেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আজকের ক্লাসের যে পিডিএফ, সেটা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে জয়েন হয়ে গিয়ে আমাদের এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। বাকি যেটা প্রশ্নটা বললাম তার উত্তর যে প্রথমে দিতে পারবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে
তাকে কিন্তু আমাদের যে পেইড ডিজিটাল নোটস সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। বাকি তোমরা স্ক্রিনে দেখতেই পারছো আমাদের যে এটা কিন্তু আমাদের ডিজিটাল নোটস। যারা নিতে চাও তাদের কিন্তু নিতে পারো। প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকেই নিতে পারবে। আর একদম টু দ্য পয়েন্ট লেখা রয়েছে। টোটাল 9টা কিন্তু ডিজিটাল নোটস রয়েছে। ইতিহাসের 3টে, বা পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্যাটিক জিকে, বিজ্ঞান, ইকোনমি এগুলো কিন্তু রয়েছে। বাকি একদম টু দ্য পয়েন্ট মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবি, কেপি, পঞ্চায়েত, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একদম টু দ্য পয়েন্ট, একদম মানে এক্সাম ওরিয়েন্টেড যেটা বলতে পারো, যে খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। পরিষ্কার? তো তোমরা কিন্তু অবশ্যই চালিয়ে নিতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি তোমরা এই যে সিরিজটা যেটা আমি চালাচ্ছি মানে পঞ্চায়েতের, এই সিরিজটা কিন্তু ভালো করে ফলো করো, তাহলে কিন্তু তোমাদের যে জিকে রিভিশন সেটা কিন্তু বা প্র্যাকটিস সেটা কিন্তু খুবই ভালো করে হবে। পরিষ্কার? আর ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো, আর 20তে কত পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তোমরা যারা অনেকেই করে না আমি দেখি, তাও বলে রাখি, যারা করবে তাদেরই কিন্তু পরে বুঝতে পারবে এইগুলো করলে কতটা এগিয়ে থাকবে তারা। তো যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।